শেখ হাসিনা বারবার বলছিলেন যে আন্দোলনটা সাধারণ ছাত্রদের আন্দোলন না। এই আন্দোলনের পেছনে এই যে পুরো আন্দোলনটা শেখ হাসিনাকে যে হটানো আসলে কারা তারা, এটা কিন্তু এখনো এটা নিয়ে ঘুরপাক খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার কি কোনো রাজনৈতিক সংশ্লেষ নেই? হাসিনার পদত্যাগপত্র নিয়ে অনেক রহস্য, তবে এটা এখন মোটামুটি নিশ্চিত যে ইউনূস সরকারের কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্রের হার্ড কপি বা সফট কপি নেই। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে। দর্শক, অবশেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই সত্যি হলো। দর্শক মণ্ডলী, তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে, সেটাই অবশেষে সত্যিই হলো। তো দর্শক, তিনি কি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং কি সত্যি হলো তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে জানতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘে ভাষণকে কেন্দ্র করে উত্তাল নিউ ইয়র্ক। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। তো দর্শক, সেখানকার কি পরিস্থিতি সেটিও আজকের এই নিউজের মাধ্যমে জানতে পারবেন। আরও জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি জাতিসংঘ থেকে জিজ্ঞেস করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো হার্ড কপি বা সফট কপি তার কাছে আছে কিনা, তাহলে তিনি কি উত্তর দিবেন বা তিনি কি বিপদে পড়তে চলেছেন। দর্শক, সেই ভিডিওটিও আজকের এই নিউজের মাধ্যমে দেখতে চলেছেন। তাই বলবো, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, এই ভিডিও সম্পর্কিত আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা বারবার বলছিলেন যে আন্দোলনটা সাধারণ ছাত্রদের আন্দোলন না। এই আন্দোলনের পেছনে ভর করেছে বিএনপি এবং জামায়াত, আর তাদেরকে সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে, মানে ফ্রন্ট লাইনে দাঁড়া করাইয়া পেছনে তারাই আসলে সরকার পতনের নীল নকশা করছে। গোয়েন্দা তথ্যগুলো এমন ছিল, বাট ওই মুহূর্তে এই কথাগুলোতে হিতে বিপরীত হয়েছে, আন্দোলন বেগবান হয়েছে। কিন্তু আজকের দিনে এসে যেই তথ্যগুলো সামনে আসছে, তার মানে কথাগুলো সত্যি ছিল। আর আজকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল তারাও তাদের সংখ্যা প্রকাশ করছে, তাদের কতজন মারা গেছে, এই আন্দোলনকে তারা কে কীভাবে ভাইব্রেশন করেছে। আর এই যে পেছন থেকে কেন তারা খেলাটা খেললো, কারণ হচ্ছে সোজা হিসাব, তাদেরকে ফ্রন্ট লাইনে কিন্তু আওয়ামী লীগ সরকার খেলতে দেয় নাই। তারা মিটিং মিছিল করতে পারে নাই। দুজন দাড়িওয়ালা মানুষ একসাথে বসে এক কাপ চা খেলে সরকার কিন্তু ধরে নিয়ে গেছে। পাঁচজন বোরকলা মহিলা এক জায়গায় বসলে শিবির সন্দেহে তুলে নিয়ে গেছে। সো এটাই হচ্ছে রাজনীতি। যখন আপনি সোজা লাইনে হাঁটতে দিবেন না, মানুষ কিন্তু হাঁটবে, তবে সেই লাইনটা হবে বাঁকা। আর সেই বাঁকা লাইনেই জামাতের নেতৃত্বে, তার মানে বোঝা যাচ্ছে কি আজকে সমন্বয়করা যে বিবৃতি দিয়েছেন বা আমরা যাদের এখন একে একে পরিচয় পাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে যে টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর যে ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির। ছাত্র দলের ভূমিকার কথা আমরা এখনো শুনতে পাচ্ছি না, তবে সাধারণ ছাত্রদের মধ্যে তারা অবস্থান নিয়েছিল, কিন্তু পরিচালনা টোটালি মাস্টার প্ল্যান যেটা ছিল 9 দফা, যেটা থেকে ঠাস করে আবার 1 দফায় নাম ছিল, এই প্ল্যানটা কিভাবে হয়েছে। একজন সমন্বয়কের ছবি ভাইরাল হয়েছে, সায়েম সাদিক, হ্যাঁ সবাই দেখেছেন। তিনি দাবি করা হচ্ছে যে তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি। ছবিতে দেখছেন যে আন্দোলনের প্রথম থেকে বিভিন্ন সময় যখন আলোচনা হয়েছে, তখন পর্যন্ত আসলে জানার সুযোগ ছিল না তিনি শিবিরের নেতা, যার কারণে সমন্বয়কদের ফ্রন্ট লাইনে বসে তিনি লিড করছেন। আর পেছন থেকে 9 দফার দাবিটাকে তারা এখানে বাস্তবায়ন করেছেন। শিবির সেক্রেটারির সাথে আলোচনা করেই 9 দফা দাবি তৈরি করা হয়েছে। আর এই তথ্যকে দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক, যিনি আব্দুল কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত 9 দফা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আব্দুল কাদের, যে কিভাবে ঘোষণা করা হয়েছিল এই ব্যাপারে তিনি একটা দীর্ঘ বক্তব্য দিয়েছেন। আমরা শর্টে যদি দেখি, তার বক্তব্য হচ্ছে যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু 16 তারিখ আবু সাইদ সহ যখন 6 জন শহীদ হয়, তখন ওই দিন রাত 12টায় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করেছিলাম। মিটিংয়ে প্রথম এজেন্ডায় ছিল যে 6 জন শহীদ হলেন, এই 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তখন সবাই বলে উঠলো 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ হলো, তখন সেখানে নানান দাবি দাওয়া উঠে আসলো। তো দাবি দাওয়া উঠে আসার পরে আপনার আমরা আলোচনার আহ্বানকে, এখানে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান আসছিল, আমরা এগুলোতে মানলাম না। পরবর্তী সময় কিভাবে আসলে কাজটা করা যায়, আমরা এটা নিয়ে কথাবার্তা বলছিলাম। তখন থেকে আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলী অবস্থা নিয়ে গ্রেপ্তার এড়ানোর সিদ্ধান্ত নেই। পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে যে যেই দাবিগুলো ফাইনাল করব, তো দাবিগুলোর মধ্যে তারা 9টা দফা নিয়ে আসছিল। এর মধ্যে ইন্টারনেট বন্ধ হলো। আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই ডেকে নিয়ে এবং এক লোকের সাথে মিট করিয়ে দিয়ে পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সাথে যোগাযোগ হয়। পরবর্তীতে তিনি জানতে পারি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন। তার মানে নাহিদ হচ্ছে এখন উপদেষ্টা, টোটাল এই সার্কেলটার ব্যাকগ্রাউন্ডে শিবিরই ছিল, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সাথে ওইভাবে যোগাযোগ হয়নি। তো যাত্রাবাড়ি এলাকায় যখন আমরা আন্দোলন করছিলাম, তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে।
এত এত শহীদের রক্তের সাথে তারা বেইমানি করছে, আন্দোলন শেষ হয়ে যাবে। আপনাদের খেয়াল থাকার কথা, মাঝখানে একটা টিম সরকারের সাথে কিন্তু গেছিল বৈঠক করতে গণভবনে, সম্ভবত ওই টিমটার কথাই বলছে। তারপরে তারা বললো যে তারা মঙ্গলবার একটা মিটিং করলো, আন্দোলন চালিয়ে নেওয়ার মতন মাঠে কোনো সিনিয়র নেই, আসিফ নাহিদ তখন ঘুম ছিল, আমি 7-5 না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেই। ওই দিন জুমার নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হন, আমার চোখের সামনে ঘটছিল, আমি দেখেছিলাম সবকিছু। তো সবকিছু মিলিয়ে তখন আমরা সিদ্ধান্ত নেই 4-5 বছর ক্যাম্পাসে ছাত্রলীগ ফেসিবাদের দীর্ঘ একটা লম্বা বক্তব্য দিয়েছে। তো কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে ফোন দিলেন, বললেন কিছু দাবি দাওয়া খসড়াকারে করছি, তোমার সাথে আলোচনা করি। আমরাও যেহেতু আগে আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেখানে তখন ওনার সাথে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি হয়েছিল সেই 9 দফা। তিনি একে একে কিছু দাবি বললেন যেগুলো খুব কমন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যার সাথে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা, ভিসির পদত্যাগ। তো এরপরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এটা আমি মানি নাই। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো, মানে শিবিরের সেক্রেটারি বলছেন। তো এখন কি আসলে বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে শিবিরের অবস্থান আছে কিনা আমি জানি না, নাকি এটা তৎকালীন সময় ছাত্রলীগকে ঠেকানোর জন্য বলা হয়েছিল। তো এখানে অনেক আলোচনা হয়েছে। তো এই হলো 9 দফা তৈরির পেছনের গল্প। তবে 9 দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির, নেট ছিল না। তো সশরীরে শিবিরের নেতাকর্মীরা এখানে যথেষ্ট এফোর্ট দিয়েছেন। তো বুঝতেই পারছেন যে আন্দোলনটা নিয়ে এত কথা হয়েছে, এখন আমরা দেখছি বিএনপির 400 কতজন মারা গেছে। তবে এই সমন্বয়কদের টোটাল গল্পে ছাত্র দলের কোনো কেন্দ্রীয় লিডার অথবা সামহাও যারা বড় নেতৃত্ব আছেন তাদের কিন্তু কোনো অস্তিত্বের গল্প নেই। তার মানে শেখ হাসিনা ঠিকই ছিল। আর এই দোষটা কেন হইল? রাজনীতি এবার সোজা লাইনে হোক বেকা লাইনে হোক, জয় পরাজয় এই জিনিসটা রাজনীতির মাঝে ভ্যালু রাখে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে। বিএনপি ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য পরিকল্পনা করছে, অন্যদিকে আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির দাবি, তারা আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া খুন, গুম, নির্যাতন এবং লুটপাটের বিচারের দাবি জানাতে জাতিসংঘের সামনে অবস্থান নেবে। অন্যদিকে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের সরকারের পদক্ষেপের প্রতিবাদ করতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাকে ঘিরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মতো আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শপ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। হাসিনার পদত্যাগপত্র নিয়ে অনেক রহস্য, তবে এটা এখন মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায় যে ইউনূস সরকারের কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্রের হার্ড কপি বা সফট কপি নেই। আমরা ফেসবুকে যেটা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে একটা জাল পদত্যাগপত্র কেউ কারা ওটা ছড়িয়েছে, এবং সেইখানে কতগুলো একটা প্যারাগ্রাফ দেখলেই বোঝা যায় যে হাসিনা এই কথা বলতে পারে না। পদত্যাগপত্রে লেখা আছে তার ভুল ভ্রান্তি হয়েছে ইত্যাদি ইত্যাদি। একটা ফালতু জিনিস যে ড্রাফট করেছে, এটা মানে একটা কারচুপি করার জন্য, গুজব রটানোর জন্য, সে ঠিক ভালো মতো গুজবটা রটাতে পারেনি। তো হাসিনার কোনো পদত্যাগপত্র হয়তো করার লেখার সময় দেয় নাই তাকে, মানে জেনারেল ওয়াকার, এবং পরিস্থিতি তাকে তাড়াহুড়ো করে পালাতে হয়েছে। সুতরাং তবে আমরা হাসিনার বক্তব্যে, প্রথম দিনের বক্তব্যেই মোটামুটি পরিষ্কার বোঝা গেল, ভিডিও আছে, সেখানে বলেছে আর যাতে রক্তক্ষরণ না হয় সেজন্য আমি ক্ষমতা ছেড়ে চলে এসেছি, পদত্যাগ দিয়ে চলে এসেছি। তবে বিপ্লবের সময় কি কেউ পদত্যাগপত্র দিয়ে ক্ষমতা ত্যাগ করে? শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি এখন আর ক্ষমতায় নেই, তাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনাও পালিয়ে গিয়ে প্রমাণ করে দিল যে সে আর ক্ষমতায় নেই, এবং তার মানে বানানো কদমবুসি প্রেসিডেন্ট চুপ্পু মিয়া ডক্টর ইউনূসকে শপথের মাধ্যমে জানিয়ে দিল যে হাসিনা পদত্যাগ করেছে, ক্ষমতায় নেই। হাসিনার স্পিকার শর্মিন চৌধুরীও শিরিন শারমিন পদত্যাগ করে, স্পিকারের পদ থেকে পদত্যাগ করে জানিয়ে দিলেন যে হাসিনা পদত্যাগ করেছে। পার্লামেন্ট চুপ্পু মিয়া ভেঙে দিয়েছে। সুতরাং হাসিনার পদত্যাগ পত্র হার্ড কপি নেই। তবে এটা দিয়ে আওয়ামী লীগাররা বা হাসিনা এবং চুপ্পু স্বয়ং অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। চুপ্পু মিয়া ইউনূস সাহেবের অনুপস্থিতিতে বা ইউনূস সাহেব ফিরে আসার পরেও করতে পারে যে আপনি আর ঠিক মতো সরকার চালাতে পারছেন না, আমি আপনাকে সরিয়ে XYZ কাউকে আমি প্রধান উপদেষ্টা বানিয়ে দিলাম, এখন আমার নিয়ন্ত্রণেই সরকার। ইউনূস সাহেব কিছু করতে পারবেন না, কোর্টে গেলে উনি হেরে যাবেন। কেন? তখন কোর্ট বলবে আপনি তো প্রেসিডেন্ট চুপ্পুর প্রধান
উপদেষ্টা। চুপ্পুর আপনি সমর্থন হারিয়েছেন, সুপ্রিম কোর্ট বলবে আমাদের তো কিছু করার নেই। এই ঘটনা যাতে না ঘটে, এটা যাতে না ঘটে, সেজন্যই এখন ডক্টর ইউনূস কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন এবং এটাই তার শেষ সুযোগ। তার শেষ সুযোগ এবং মোক্ষম সময় এটা, যে ডক্টর ইউনূস চুপ্পু মিয়াকে অপসারিত করে নিজেই বাংলাদেশের সর্বময় ক্ষমতাধর প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে সরকার গঠন করবেন। এতদিন যেটা চলছে এটা তো ভার্চুয়ালি চুপ্পু মিয়ার সরকার। চুপ্পুর সরকার মানে আওয়ামী লীগের সরকারই তো চলছে। তাদেরই প্রধান সেনাপতি, ২-৪টা ওই পুলিশের রদবদল হয়েছে, আমলা ২-১টা রদবদল হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরিবর্তন হয়েছে। নইলে সব জায়গায় তো আওয়ামীরা উপস্থিত। পুলিশ বিভাগ, আমলাতন্ত্র সর্বত্র, কেরানির থেকে শুরু করে সেক্রেটারি সবই তো আওয়ামী লীগের। গোপালগঞ্জই না হলে আওয়ামী। সেটা ডক্টর ইউনূস সরানের প্রয়োজনীয়তাও বোধ করলেন না। অবাক হয়ে যায়। অবাক পৃথিবী, অবাক করলে তুমি। কেমন করে এটা সম্ভব? তবে ডক্টর ইউনূস সাহেবের আমি যা দেখলাম এই ৫ সপ্তাহে, উনি সবকিছু ধরে নেন, যে এটা ধরে নিচ্ছি, সে তো আপত্তি করবে না। যেটা অ্যাডভোকেট মহসিন রশিদ ফেস দ্য পিপুল, সাইফুর রহমান সাগরের অনুষ্ঠানে বলেছেন যে ডক্টর ইউনূস যে একটা ৬ জনকে বিভিন্ন কমিটি করে তার প্রধান বানিয়েছিলেন, তাদের একজন রিটায়ার্ড বিচারপতি। সেই বিচারপতি নাকি বলেছেন যে আমি তো খবরের কাগজে আমার নাম দেখলাম যে আমি বিচার বিভাগের সংস্কারের একজন চেয়ারম্যান আমি নিজেই তো জানি না। তার মানে ডক্টর ইউনূস তাকে নিজে বলেননি, ধরে নিয়েছেন যে বললে তো উনি আমাকে সাহায্য করবেন এবং উনি হয়তো আইন পরিবর্তনের ব্যাপারে সাহায্য করবেন। এই ধরনের ধরে নেয়া যায় না। কিন্তু আমি ডক্টর ইউনূসকে যতটা জানি উনি খুবই ইনফর্মাল, সহজ সরল। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আরও জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকে নিউজটি দেখছেন। দর্শক, নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।